সবাইকে HTML ভিডিও টিউটোরিয়াল পার্ট 7 এ স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা HTML এ আমরা যে বিভিন্ন ধরনের কালার কোড ব্যবহার করে থাকি এই বিষয় সম্পর্কে জানবো এবং কিভাবে কালার কোড ব্যবহার করতে হয়, কালার কোড ব্যবহারের কি কি নিয়ম আছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। ওয়েব পেজে রঙের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ওয়েব পেজ গঠিত হয় এক বা একাধিক প্যারাগ্রাফ, শিরোনাম, টেবিল, ব্যাকগ্রাউন্ড, বর্ডার ইত্যাদির সমন্বয়ে। এই সকল উপাদানের প্রত্যেকটিতেই কোনো না কোনো রং ব্যবহার করতে হয় আমাদের। কোনো একটি পেজের ব্যাকগ্রাউন্ড কালার নির্দিষ্ট করার জন্য আমরা বডি ট্যাগের মধ্যে বডি লেখার পরে একটা স্পেস দিয়ে বিজি কালার অ্যাট্রিবিউটটি ব্যবহার করে থাকি। তো এর মধ্যে আমরা যদি ব্ল্যাক, সিলভার, গ্রে, হোয়াইট, মেরুন, রেড, পার্পেল, গ্রিন, লাইম এই কালারের নামগুলো যদি আমরা ইংরেজিতে লিখি সেক্ষেত্রে আমরা সেই কালারগুলো ব্যবহার করতে পারি। এছাড়া বহুল প্রচলিত আরো কিছু নিয়ম আছে কালার ব্যবহার করার ক্ষেত্রে। সেগুলোর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে হেক্সাডেসিমেল কালার কোড ব্যবহার করার ব্যাপারটি। তো হেক্সাডেসিমেল কালার কোড ব্যবহার করেও ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করা যায়। যেমন আমরা এখন একটি এক্সাম্পল দেখব। আমরা তাহলে কোড এডিটর ব্যবহার করে আমরা আমাদের কোডটি লিখি। তো আজকে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, কালার। কালার নামে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, অর্থাৎ আমাদের আজকের সমস্ত আলোচনা হবে কালার সম্পর্কিত। এখন আমরা এখানে একটি HTML ফাইল তৈরি করব, ইন্ডেক্স index.html। আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমাদের ফাইলটি ওপেন করতেছি। তা আমরা মোটামুটি আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলোতে আমরা অনেক কোডিং করেছি, হাতে কোডিং করেছি। তো আমরা মোটামুটি এখন HTML এ কোডিং করতে হয় কিভাবে এই বিষয়টি আমরা জানি। তো আমরা আজকে থেকে একটু স্মার্ট একটা সিস্টেম ব্যবহার করব যেটার মাধ্যমে আমাদের কষ্ট অনেক কমে আসবে। তো এই পদ্ধতিকে বলা হচ্ছে জেন্ট কোডিং। তা আমরা কিভাবে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে জেন্ট কোডিং ব্যবহার করতে পারি সেই বিষয়টিও আমরা কালার এর বিষয়টি দেখার আগে আমরা একটু দেখে নিব। তো আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে যদি জেন্ট কোডিং ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের একটি নোটপ্যাড প্লাস প্লাসের একটি প্লাগইন ব্যবহার করতে হবে। আমরা যদি গুগলে গিয়ে জেন্ট কোডিং নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিই সেক্ষেত্রে প্রথমেই যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি থেকে আমরা প্রয়োজনীয় প্লাগইনটি ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে আমরা জেন্ট কোডিং এর বিভিন্ন কোড এডিটরের জন্য এখানে প্লাগইন রয়েছে। তো এখান থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর জন্য যে প্লাগইনটি ব্যবহার করা হয় সেই প্লাগইনটি আমরা এখান থেকে খুঁজে ডাউনলোড করে নেব। আমরা এখানে জেন্ট কোডিং ফর নোটপ্যাড প্লাস প্লাস দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে এই জিপ সফটওয়্যারটি, জিপ ফাইলটি ডাউনলোড করার মাধ্যমে আমরা প্রয়োজনীয় প্লাগইনটি পেয়ে যাব। খুবই ছোট একটি ফাইল। তো আমরা আমাদের প্রয়োজনীয় প্লাগইনটি ডাউনলোড করেছি, এখন দেখা যাক ভিতরে কি আছে।
আমরা যদি রিডমি ফাইলটা একটু পড়ি তাহলে এখানে দেখা যাবে, আমরা রিডমি ফাইলে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে বলা হচ্ছে যে কপি কন্টেন্টস অফ দ্য আর্কাইভ ইনটু নোটপ্যাড প্লাস প্লাস plugins folder. Basically it's C program file notepad plus plus এরপরে plugins ফোল্ডারের মধ্যে সাধারণত থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে প্লাগইনের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো কপি করব, অর্থাৎ এই দুইটা ফাইল আমরা কপি করব। এখানে একটা .dll ফাইল আছে এবং একটি ফোল্ডার আছে, এই দুইটি জিনিস আমাদেরকে কপি করে নিতে হবে। এরপরে আমাদেরকে যেতে হবে সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইলসে যেতে হবে এবং এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাসে গেলে আমরা এখানে একটি প্লাগইন ফোল্ডার দেখতে পাবো। তো আমরা যদি প্লাগইন ফোল্ডারের মধ্যে যাই সেক্ষেত্রে এখানে আমরা ফাইল দুটোকে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি প্রেস করে আমরা পেস্ট করতে পারি অথবা মাউসে রাইট ক্লিক করে আমরা পেস্ট করতে পারি। তো পেস্ট করলে আমাদের একটি মেসেজ দেখাবে। তো এক্ষেত্রে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। অর্থাৎ আমাদের এই ফাইল দুইটি এখানে পেস্ট করা যাবে কিনা তার একটি পারমিশন চাচ্ছে। তো এই পারমিশনটি আমরা কন্টিনিউ করে দিলে আমাদের ফাইল দুইটি এখানে পেস্ট হয়ে যাবে। এই হচ্ছে জেনকোডিং এর যে প্লাগইনটি আছে এই প্লাগইনটি ইনস্টল করার নিয়ম। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই প্লাগইনটি ব্যবহার করে খুব সহজে আমাদের কাজ করতে পারি। আমরা যেহেতু প্লাগইনটি ইনস্টল করেছি এখন আমরা খুব সহজে HTML এর কোডগুলো আমরা লিখতে পারবো। তো আমরা যদি ওপেন করি সেক্ষেত্রে আমরা প্রতিদিন আমরা HTML লিখতাম, হেড লিখতাম, বডি লিখতাম, এই বিষয়গুলো আমরা লিখতাম, এতে করে আমাদের বেশ সময় ব্যয় হতো। তো আমরা যেহেতু HTML এর এই বেসিক কোডিং গুলো এখন জানি সেক্ষেত্রে আমাদের আর এই সময়টা ব্যয় করার কোনো প্রয়োজন নেই। আমরা খুব সহজে সামান্য দুইটা কিওয়ার্ড লিখে আমরা এই কাজটি করে ফেলতে পারবো। আমরা দেখি কিভাবে জেনকোডিং এর মাধ্যমে কাজ করা যায়। আমরা এখানে লিখব HTML, তারপরে একটা কোলন দিয়ে আমরা লিখব আমরা যদি HTML তারপরে একটা কোলন দিয়ে 5 লিখি এবং তারপরে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করি সেক্ষেত্রে আমাদের এখানে HTML এ আমাদের যে বেসিক কোডগুলো আছে এই কোডগুলো অটোমেটিক চলে আসবে। এছাড়া আমরা যখন CSS করব সেই সময় আমরা জেনকোডিং এর ব্যবহারটা পুরোপুরিভাবে বুঝতে পারবো এবং আমাদের কোডিং অনেক স্মার্ট হবে এবং অনেক দ্রুত হবে। তা আমরা দেখি কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় বেসিক কোডগুলো পেয়ে যেতে পারি। আমরা এখানে HTML এ কোলন দিয়ে 5 লিখেছি, এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করতেছি। তাহলে আমরা দেখলাম যে কন্ট্রোল ই প্রেস করার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় বেসিক কোডগুলো পেয়ে গিয়েছি। এখন আমরা আমাদের কালারের ব্যাপারটি আমরা এখন দেখব। তো এখানে যে ব্যাপারটি আমরা করলাম তা হচ্ছে যে আমরা HTML লিখে একটা ক্লোন দিয়ে 5 লিখেছি। এটার অর্থ হচ্ছে যে আমাদের এখন যে কোডটা দেখাচ্ছে এই কোডটা হচ্ছে HTML5 এর স্ট্যান্ডার্ড ব্যবহার করে যে কোড সেই কোডটুকু দেখাচ্ছে। অর্থাৎ আমাদের HTML5 এর স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য আমাদেরকে নতুন করে আর কিছু করতে হচ্ছে না। এতদিন আমরা বেসিক যে কোডগুলো করেছিলাম সেখানে আমরা শুধুমাত্র HTML লিখতাম, কিন্তু এখানে উপরে একটা লাইন আছে, এটা হচ্ছে ডক টাইপ HTML। এটা দিয়ে বলে দেওয়া হচ্ছে যে আমরা যদি এই লাইনটি দিয়ে দিই তাহলে আরেকটা ব্যাপার আছে যে HTML ভ্যালিডেটর নামে একটা বিষয় আছে। HTML ভ্যালিডেশনের আমাদের প্রয়োজন হয় যখন আমরা কোনো প্রফেশনাল প্রজেক্ট করব, তখন আমাদের যে HTML এ যে কোডগুলো লিখলাম এই কোডগুলো আসলে সঠিক রুলস রেগুলেশন মেইনটেইন করে লেখা হলো কিনা সেই বিষয়টি চেক করার জন্য আমরা HTML এর জন্য W3 ভ্যালিডেটর ব্যবহার করতে পারি।
এবং সেটার মাধ্যমে আমরা আমাদের কোডে যে ভুল ত্রুটিগুলো থাকবে সেই ভুল ত্রুটিগুলো আমরা ঠিক করে নিতে পারবো। তো আমরা এখানে ডক টাইপ এইচটিএমএল এর মাধ্যমে বলে দিয়েছি যে আমরা যে এইচটিএমএল এর কোডটা লিখলাম এই কোডটা আসলে HTML5 এর স্ট্যান্ডার্ড ব্যবহার করে আমরা লিখেছি এবং W3 ভ্যালিডেটর ঠিক সেইভাবে আমাদের কোডগুলোকে জাস্টিফাই করবে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে বাড়তি যে কোডগুলো আছে, যেমন এখানে ল্যাঙ্গুয়েজের জন্য একটা কোড আছে ENUS চলে এসেছে এবং মেটা ট্যাগ একটা চলে এসেছে যেখানে বলা হচ্ছে ক্যারেক্টার সেট হচ্ছে UTF-8। তো এই হচ্ছে পার্থক্য, আমরা এতদিন যে কাজ করেছি তার সাথে এইটুকুই পার্থক্য। তো এখন বাকি কোডগুলো আমরা লিখে করব এবং আমরা যখন CSS ব্যবহার করব তখন অ্যাডভান্স জেন কোডিং এর অ্যাডভান্স ব্যবহার আমরা করব। তো আমরা বডির মধ্যে একটা বিজি কালার নিয়ে নিই, BGCOLOR বিজি কালার ইকুয়াল, আমরা যদি ডাবল কোটেশনের মধ্যে আমরা ব্ল্যাক লিখি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দেখতে পাবো। অর্থাৎ আমরা যদি একটু লিখি BLACK ব্ল্যাক, এখন যদি সেভ দেই, আমরা কোনো কিছু না লিখেও যদি সেভ দেই শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাবো। আচ্ছা, আমাদের স্ক্রিনে আসলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, যার কারণে আমাদের কোনো একটা অবশ্যই ভুল হয়েছে। তো আমরা একটু খুঁজে দেখি আমরা কি ভুল করেছি। আমরা এখানে বিজি কালার লিখতে BC কালার লিখে ফেলেছি, অর্থাৎ আমাদের এখানে বিজি কালার হবে। এবং আমাদের নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু বলে দিচ্ছে যে এখানে আমাদের এখন যে অ্যাট্রিবিউটটি আমরা লিখেছি এটা সঠিক। এখন যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা অন্যান্য যে কোডগুলো ব্যবহার করা যায় সেই কোডগুলো আমরা দিয়ে ট্রাই করে দেখি আসলে কেমন হয়। আমরা যদি সিলভার দেই, SILVER, সেভ দিয়ে যদি আমরা চেক করি তাহলে আমরা সিলভার কালারে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি। একইভাবে আমরা আরো মোট 16টি এরকম 16টি কালার আমরা ব্যবহার করতে পারি। যেমন গ্রে আছে, GRAY। এখানে নামের স্পেলিংটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নামের স্পেলিং ভুল হলে আমাদের কালার কোডটি কাজ করবে না। হোয়াইট, আমরা একে একে 16টি কালারই আমরা চেক করব। মেরুন, আমরা মেরুন কালারে এখন ব্যাকগ্রাউন্ডটিকে দেখতে পাচ্ছি। আমরা আরেকটু বড় করে নিলাম, দেখতে সুবিধা হবে। আমরা রেড দিতে পারি, রেড। পার্পেল, PURPLE, পার্পেল। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার হবে পার্পেল। FUSCHIA, GREEN, গ্রিন।
লাইম, তাহলে আমরা লাইম কালারে দেখতে পাচ্ছি। অলিভ, আমরা অলিভ কালারে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে দেখতে পাচ্ছি। ইয়েলো, সরি আমরা একটা ভুল করেছি, এখানে ইয়েলো হবে ওয়াই। নেভি, ব্লু, এছাড়া টি ই এ এল, টিল, এবং অ্যাকুয়া। তাহলে আমরা একে একে মোট 16টি কালার ব্যাকগ্রাউন্ডে চেক করলাম। এভাবে আমরা প্রতিটা নামের কালার নাম আকারে লিখে আমরা ব্যবহার করতে পারি। তো আসলে বর্তমানে এই ব্যবহারটি খুব বেশি প্রচলিত না, এবং এটা আসলে প্রফেশনাল কোনো টেকনিক না। তো সেক্ষেত্রে আমরা এই কালারের এইভাবে আমরা কালারের ব্যবহারটিকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা হেক্সাডেসিমাল কালার কোড কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি শিখব, এবং সেই ব্যাপারটি আমরা বেশি ব্যবহার করব। তো আমরা একটু চেষ্টা করে দেখি যে কিভাবে হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করা যায়। এখন এখানে যদি আমি লিখি #FF0000, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা রেড কালারটি দেখতে পাবো। এখানে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মোট 6টি বিট এখানে ব্যবহার করা হচ্ছে। মোট 6টি হেক্সাডেসিমাল সংখ্যা এখানে ব্যবহার করা হচ্ছে আমাদের কালার কোডটি তৈরি করার জন্য। আমরা 3 বিটের হেক্সাডেসিমাল কোডও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে F00। এটা যদি আমরা চেক করে দেখি সেক্ষেত্রেও আমাদের ব্যাকগ্রাউন্ডটি লাল রঙে দেখাবে। এবং আমরা যদি প্রথমে 0 দেই এবং তারপরে যদি F দেই সেক্ষেত্রে আমাদের বডির কালার হবে গ্রিন। আমরা গ্রিন রঙে আমাদের বডির কালারকে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এরপরে 0 দেই এবং সর্বশেষে যদি আমরা F দেই সেক্ষেত্রে আমরা ব্লু কালার দেখতে পাবো। তো আপনারা ইতিমধ্যেই তাহলে বুঝতে পারছেন যে আমরা এফ এর পজিশন চেঞ্জ করে আমরা যে 3টা মৌলিক কালার আছে, আমরা সবাই জানি যে মৌলিক কালার হচ্ছে 3টি, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। ঠিক সেই একইভাবে এখানে রেড, গ্রিন, ব্লু সাজানো আছে, অর্থাৎ প্রথম কালার বিটটি হচ্ছে রেড এর জন্য, এর পরের বিটটি হচ্ছে গ্রিনের জন্য, এবং সর্বশেষ বিটটি হচ্ছে ব্লু এর জন্য। আমরা এখানে মজার একটি ব্যাপার চিন্তা করতে পারি। আমরা যদি বাজার থেকে 3টা রঙের কৌটা কিনে আনি, অর্থাৎ আমরা যদি পিওর রেড কালার
এবং পিওর গ্রিন কালার এবং পিওর ব্লু কালার কিনে আনি, এই তিনটা রঙের সংমিশ্রণে আমরা যত ধরনের রং আছে সব ধরনের রং আমরা তৈরি করতে পারবো। এবং এই সব ধরনের রং আমরা তৈরি করতে পারবো কিভাবে? প্রত্যেকটা রংকে আমরা আনুপাতিক হারে নিয়ন্ত্রণ করে আমরা সবগুলো কালার আমরা তৈরি করতে পারবো। তো আমরা এখানে প্রথম যে কালারটি ব্যবহার করতেছি তা হচ্ছে রেড এর জন্য, এরপরে যে কালারটি ব্যবহার করতেছি তা হচ্ছে গ্রিনের জন্য, এবং সর্বশেষ যে কালারটি ব্যবহার করতেছি সেটি হচ্ছে ব্লু এর জন্য। তো এখানে আমরা যে নাম্বারগুলো ব্যবহার করতেছি এই নাম্বারগুলো হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। আমরা সচরাচর বাইনারি নাম্বার সিস্টেমের সাথে পরিচিত, অর্থাৎ আমাদের বাইনারি নাম্বার সিস্টেমে মোট 10টি সংখ্যা ব্যবহার করা হয়, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 এভাবে মোট 9 পর্যন্ত মোট 10টি নাম্বার আমরা ব্যবহার করে থাকি। কিন্তু হেক্সাডেসিমাল কোডে আমরা মোট 16টি নাম্বার ব্যবহার করে থাকি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এবং এরপরে এ থেকে এফ পর্যন্ত মোট এই 16টি নাম্বার আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমাদের যখন আমরা এ লিখি অর্থাৎ এ এর ভ্যালু হচ্ছে 10, এবং আমরা যখন বি লিখবো তখন তার ভ্যালু হবে 11। এভাবে মোট 16টি নাম্বার আমরা ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এফ ব্যবহার করব তখন 16 কাউন্ট করব, অর্থাৎ 16 না 15 কাউন্ট করব, অর্থাৎ এফ এর ভ্যালু হচ্ছে 15, কারণ 0 থেকে শুরু করে 15 পর্যন্ত মোট 16টা নাম্বার। হ্যাঁ, এবং এখানে এফ এর বিপরীতে আমরা ভ্যালু পাচ্ছি 15, অর্থাৎ 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ। এ এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 11, সি এর ভ্যালু হচ্ছে 12, ডি এর ভ্যালু হচ্ছে 13, ই এর ভ্যালু হচ্ছে 14 এবং এফ এর ভ্যালু হচ্ছে 15। তো আমরা এখানে যদি কালার কম্বিনেশন করে দেখি তাহলে আমরা অন্যান্য কালারগুলো তৈরি করতে পারবো। আমরা সাধারণ নিয়মেই আমরা জানি যে আমরা যদি রেড কালারের সাথে ইয়েলো কালার যদি মিক্সড করি তাহলে আমরা রেড কালারের সাথে যদি আমরা গ্রিন কালার মিক্সড করি সেক্ষেত্রে আমরা ইয়েলো কালার পাবো। তা আমরা এই ব্যাপারটি একটু এখানে কালার কোডের মাধ্যমে দিয়ে দেখি এই বিষয়টি আসলে কাজ করে কিনা। তো আমরা রেড এর ক্ষেত্রে এফ দিলাম এবং গ্রিন এর ক্ষেত্রেও এফ দিলাম, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 15 পর্যন্ত, অর্থাৎ এফ হতে পারে। তো আমরা দুটো কালারকেই সম্পূর্ণরূপে আমরা মিক্সড করলাম এবং এখানে আমরা ব্লুকে 0 রাখলাম, অর্থাৎ পিওর রেড এবং পিওর গ্রিন কালার আমরা মিক্সড করলাম। তো এখন আমরা দেখি আউটপুটে আসলে কি দেখায়। তো আমরা আউটপুটে এখন দেখতে পাচ্ছি যে ইয়েলো কালার দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি এখন রেডকে 0 করে দিই এবং গ্রিন এবং ব্লুকে যদি ম্যাক্সিমাম করে দিই তাহলে আমরা আরো একটি কালার কম্বিনেশনের মাধ্যমে অন্য আরেকটি কালার পাবো। ঠিক এভাবেই প্রত্যেকটি কালারের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের কালারগুলো তৈরি হয়। তো এখানে আমরা ভিন্ন কিছু নাম্বার ব্যবহার করে দেখি। আমরা এখানে 5 ব্যবহার করলাম রেডের জন্য, গ্রিনের জন্য 9 ব্যবহার করলাম এবং আমরা এখানে ব্লুর জন্য এফ ব্যবহার করলাম। যদি এই কালারটি আমরা দেখি তাহলে কালারটি অন্যরকম একটি কালার তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা কালার কম্বিনেশন করে আমরা কালারগুলো ব্যবহার করতে পারি। আর আমাদের হেক্সাডেসিমাল কালার কোড আমরা কিভাবে মানে বুঝতে পারবো যে এই কালার কোডটি আসলে হেক্সাডেসিমাল কালার কোড? আমরা এখানে প্রথমে একটি হ্যাশ সিম্বল ব্যবহার করেছি। এই হ্যাশ সিম্বল দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যে কালার কোডটি ব্যবহার করেছি এই কালার কোডটি হচ্ছে হেক্সাডেসিমাল কালার কোড। অর্থাৎ আমরা যদি 3 বিটের হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা হ্যাশ সিম্বল দিয়ে তারপরে 3টা বিট লিখব। সেই 3টা বিটের প্রথম বিটটি আমাদেরকে প্রকাশ করবে যে এই কালারটি হচ্ছে রেড, অর্থাৎ রেড এর কত পার্সেন্ট আমাদের
আমাদের কালার কোডের মধ্যে থাকবে। এরপরে যে অংশটি বিটটি থাকবে সেই বিটটি রিপ্রেজেন্ট করবে গ্রিন কালারকে, এবং তারপরে যে বিটটি থাকবে সেই বিটটি রিপ্রেজেন্ট করবে ব্লু কালারকে। তা আমরা আরো কিছু কালার দেখি। এটা যদি আমরা সেভ দেই তাহলে আমরা ভিন্ন আরেকটি কালার পেলাম, এবং আমরা যদি এখানে সবগুলো কালারকে যদি ম্যাক্সিমাম করে দিই সেক্ষেত্রে আমরা হোয়াইট কালার পাবো। আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো কালার যদি একত্রে মিক্সড করা হয় সেক্ষেত্রে আমাদের যে কালারটি তৈরি হবে তা হচ্ছে হোয়াইট কালার। এবং আমরা জানি যে কোথাও যদি কোনো কালার না থাকে তাহলে আমরা সেখানে কালার ব্ল্যাক দেখব। অর্থাৎ আমরা যদি সবগুলো 0 0 দেই সেক্ষেত্রে আমরা ব্ল্যাক কালার দেখতে পাবো। অর্থাৎ কোনো কালার নেই মানে সেই জিনিসটা হচ্ছে ব্ল্যাক। তো এইভাবে আমরা কালার তৈরি করতে পারবো। এখন আসি যে আমরা যদি 3 বিট না, আমরা যদি 6 বিটের হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কি বেনিফিট পাচ্ছি। আমরা 6 বিটে যখন কালার কোড ব্যবহার করব তখন আমাদের প্রত্যেকটি কালারের জন্য বিট হবে 2 বিট করে। অর্থাৎ আমরা যদি এখন যদি রেড কালার পেতে চাই তাহলে আমাদের রেড কালারের জন্য 2টা এফ লিখতে হবে, এবং তারপরে গ্রিনের জন্য 0 0, তারপরে ব্লুর জন্য 0 0, তাহলে আমাদের কালারটি হবে রেড। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা তো 3 বিট কালার দিয়েই তো আমরা কালার তৈরি করতে পারি, তাহলে আমরা কেন 6 বিট কালার ব্যবহার করব। তো এখানে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমরা যখন 6 বিট কালার ব্যবহার করতেছি তখন আমরা আরো অনেক বেশি কালার নিয়ে কাজ করতে পারতেছি, কারণ এখানে আমাদের রেড কালারকে পরিবর্তন করার জন্য 2টা বিট আমরা পাচ্ছি। যদি আমরা এফ এর পাশাপাশি যদি আমরা যদি দ্বিতীয় এফটিকে পরিবর্তন করে এখানে যদি 4 দেই তাহলে আমরা কিন্তু রেডের ভিন্ন একটি কালার কিন্তু আমরা পাচ্ছি। এই কালারটিও রেড, কিন্তু আগের রেডের থেকে এই রেড কালারটি কিন্তু একটু ভিন্ন। তো এভাবে আমরা কিন্তু অনেক বেশি কালার নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। আমরা যদি একটু ক্যালকুলেশনে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা যদি এক্সেসরিজ থেকে যদি ক্যালকুলেটর ওপেন করি, তো আমরা যদি 3 বিট কালার নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কতটি কালার নিয়ে কাজ করতে পারবো সেই ব্যাপারটি আমরা কিন্তু ক্যালকুলেটর থেকে ক্যালকুলেশন করতে পারি। কিভাবে ক্যালকুলেশন করা যায়, এখানে দেখেন একটা রেডিও বাটন আছে যেটার পাশে লেখা আছে হেক্স, তারপরে আছে ডেসিমাল, এরপরে আছে অক্টাল, তারপরে আছে বাইনারি। তো আমরা যেহেতু হেক্সাডেসিমাল কালার কোড নিয়ে কাজ করতেছি এবং আমাদের পরিচিত হচ্ছে নাম্বার সিস্টেম হচ্ছে ডেসিমেল, তো এই দুইটা ব্যাপারের সাথে আমরা একটু কম্পেয়ার করে দেখি যে আমরা আসলে কতগুলো কালার নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা দেখলাম যে আমরা ম্যাক্সিমাম কালার কোড ব্যবহার করতে পারি 3 বিটের ক্ষেত্রে আমরা এফ 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 ব্যবহার করতে পারি। তা আমরা যদি এফ 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 এই হেক্সাডেসিমাল নাম্বারটিকে যদি বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে 4095, অর্থাৎ এতগুলো কালার নিয়ে আমরা কাজ করতে পারবো। 4095 প্লাস 1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 0 0 ব্যবহার করতাম সেক্ষেত্রে আমাদের কালার হতো ব্ল্যাক। তো আমরা যদি সেইটাকে এর সাথে যোগ করি তাহলে আমাদের মোট কালার সংখ্যা দাঁড়াচ্ছে 4096। তো আমরা যদি 3 বিটের কালার কোড ব্যবহার করি তাহলে আমরা মোট 4096 রকমের কালার আমরা তৈরি করতে পারবো। এখন আসি আমরা যদি 6 বিটের কালার কোড ব্যবহার করতাম সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ কতটি কালার আমরা তৈরি করতে পারি। আমরা মোট 6টি এফ নিয়ে নেব, কারণ আমাদের 6 বিটের হেক্সাডেসিমাল কালার কোডের ক্ষেত্রে আমরা মোট 6টি বিট ব্যবহার করে থাকি। এই নাম্বারটিকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা মোট 1,67,00,000
2,77,215 না 216টা কালার নিয়ে আমরা কাজ করতে পারতেছি। অর্থাৎ আমরা আগের তুলনায় অনেক বেশি কালার নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। অর্থাৎ আমরা যদি একটু ভাগ করে দেখি, এটার সাথে আমরা 1 যোগ করব এবং সেটাকে যদি আমরা আগের নাম্বার দিয়ে ভাগ দেই অর্থাৎ 4096, সেক্ষেত্রে আচ্ছা আমরা নতুন করে আবার নেই, এফ 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 এটাকে ডেসিমেলে কনভার্ট করলাম, +1 করলাম এবং এটাকে যদি আমরা আগের নাম্বার দিয়ে ভাগ দেই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভাগ দিলে 4096ই হচ্ছে। অর্থাৎ আমরা আগের তুলনায় 4096 গুণ বেশি কালার নিয়ে কাজ করতে পারতেছি, যার কারণে আমরা আমাদের কালার ব্যবহারের সুযোগ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো যার কারণে বর্তমান সময়ে ওয়েব ডিজাইনারদের কাছে 6 বিটের হেক্সাডেসিমেল কালার কোড ব্যবহারের সিস্টেমটি সবচেয়ে বেশি জনপ্রিয়। তা আমরা এইভাবে হেক্সাডেসিমেল কালার কোড ব্যবহার করতে পারি। আরো একটা সুন্দর একটা কালার কোড ব্যবহারের সিস্টেম আছে, সেটি হচ্ছে সেটাকে বলা হয় আরজিবি কালার কোড। তো যদিও আমরা এখানে দেখলাম যে রেড গ্রিন ব্লুকে আরজিবি বলা হচ্ছে, তো আরো একটি কালার কোড লেখার একটি সিস্টেম আছে। তো সেই সিস্টেমটি আমরা একটু দেখি। এখানে আমরা হেক্সাডেসিমেল সিস্টেম ব্যবহার করলাম, কিন্তু আমরা এখন যে সিস্টেমটি লিখব এই সিস্টেমে আমরা কিন্তু সরাসরি ডেসিমেলে কিন্তু কালারের ভ্যালুগুলো দিতে পারবো। তো আমরা দেখি যে এই সিস্টেমটি কিভাবে কাজ করে। তো এই সিস্টেমটি ব্যবহার করতে হলে আমাদেরকে প্রথমে লিখতে হবে আর জি বি, এরপরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ঠিক কতটুকু কালার নিতে যাচ্ছি সেই কালারগুলোকে আমাদেরকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমরা সর্বোচ্চ ডেসিমেল ভ্যালু ব্যবহার করতে পারবো 255, অর্থাৎ 255 পর্যন্ত আমরা ডেসিমেল ভ্যালু ব্যবহার করতে পারবো, 0 থেকে 255 পর্যন্ত। তো আমরা যদি প্রথমে 255 লিখি, এরপরে যদি আমরা কমা দিয়ে 0 লিখি এবং তারপরে যদি আবার 0 লিখি, সেক্ষেত্রে আমাদের কালারটি হবে, আমরা বুঝতে পারছি যে আমরা সর্বোচ্চ যেহেতু বলছি যে 255 পর্যন্ত কালার নিতে মানে ডেসিমেল ভ্যালু সর্বোচ্চ 255 পর্যন্ত ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে আমাদের এই কালারটি হবে পিওর রেড। আমরা যদি একটু দিয়ে দেখি সেক্ষেত্রে আচ্ছা আমরা কোথাও একটু ভুল করেছি। আচ্ছা আমরা যদি এখন এখানে ডেসিমেল ভ্যালুর ম্যাক্সিমাম ভ্যালু 255 ব্যবহার করি, তাহলে আমরা যদি ব্রাউজার দিয়ে এটা দেখি তাহলে আমরা রেড কালার দেখতে পাচ্ছি। এখন এটাকে যদি আমরা 0 করে দিই এবং আমরা যদি গ্রিনটাকে টেস্ট করি অর্থাৎ 255 দেই, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা গ্রিন কালার দেখতে পাবো। অর্থাৎ এই সিস্টেমটি আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক বেশি পরিচিত মনে হচ্ছে, কারণ আমরা এখানে ডেসিমেল ভ্যালুতে দিতে পারতেছি এবং আমরা যদি পার্সেন্টেজ হিসাবে বিবেচনা করি সেক্ষেত্রে 255 হচ্ছে 100%, এবং আমরা যদি এই রেশিও অনুযায়ী সবগুলো কালারকে কম্বিনেশন করে মিশাই সেক্ষেত্রে আমরা কালারটা পেয়ে যাচ্ছি। তো এই সিস্টেমটাও আমরা ব্যবহার করতে পারি, কিন্তু বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় সিস্টেম হচ্ছে হেক্সাডেসিমেল কালার কোড। কারণ আমরা যদি ফটোশপ ব্যবহার করি সেখানে কিন্তু আমরা এই হেক্সাডেসিমেল কালার কোডগুলা ফটোশপ থেকেও কিন্তু পেতে পারি। ফটোশপের যে কালার প্যালেট আছে সেখান থেকেও আমরা কালার কোডগুলো কপি করে নিতে পারি। তো আমরা এভাবে 3টি সিস্টেমই ব্যবহার করে ওয়েব পেজে কালার ব্যবহার করতে পারি।
তবে আমরা চেষ্টা করব যে সবচেয়ে বেশি ব্যবহার করার চেষ্টা করব হেক্সাডেসিমেল কালার কোড। কালার কোড আমরা শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ডেই ব্যবহার করি এমনটা না, আমরা টেক্সটের মধ্যেও কালার কোড ব্যবহার করতে পারি। তো আমরা এখানে আরো কিছু এক্সাম্পল দেখি। আমরা বিজি কালার আমরা হেক্সাডেসিমেল কালার কোড দিয়ে ইয়েলো করে দেই। অথবা আমরা আরো একটি ব্যাপার আমাদের জানা দরকার, যে বর্তমান সময়ে কালারের ব্যাপারটিকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হয় এবং বিভিন্ন ধরনের ইউআই কালারের কোড আমরা অনলাইন থেকে পেতে পারি। এখানে ইউআই কালার বলতে বোঝানো হচ্ছে যে ইউআই দিয়ে আমরা কি বুঝি, ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেসে আমরা কোন কালারগুলো ব্যবহার করলে আমাদের কন্টেন্টটি সুন্দর দেখাবে, আমরা এই জন্য বিভিন্ন ধরনের ইউআই কালার কোড আছে, অনলাইনে কালার কোডের সিরিজ আছে, সেখান থেকে আমরা ইচ্ছা করলে কালার কোড কপি করে নিয়ে ব্যবহার করতে পারবো। তো এরকম একটি জনপ্রিয় কালার কোডের একটি সিরিজ হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার। তো আমরা যদি ফ্ল্যাট ইউআই কালার্স .com এ যাই, সেক্ষেত্রে সেখান থেকে আমরা হেক্সাডেসিমেল কালার কোড গুলো কপি করে নিতে পারবো। তো এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালার নিতে চাই, তাহলে সেই কালারটির উপরে জাস্ট মাউস বাটন ক্লিক করলেই হবে। তা আমরা এখান থেকে এই কালারটি আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য নির্বাচন করলাম। তো সেক্ষেত্রে আমাদের যে কোডটি কপি হয়েছে সেই কোডটি হচ্ছে একটি হেক্সাডেসিমেল কালার কোড। তো আমরা এই কোডটি এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা একটি হেডিং লিখি। এখন আমরা একটা হেডিং নেই H1। বা আমরা কোনো ডামি কন্টেন্ট ব্যবহার করতে পারি। এখানে আমরা যদি কালার ব্যবহার করতে চাই, আমরা ইতিপূর্বে ফন্ট ব্যবহার করেছি, ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগের মধ্যে আমরা যদি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কালার দিতে পারবো। এখন আমরা এখানে চাচ্ছি যে আমাদের ক্যারোট কালারের লেখাটি ক্যারোট কালারে শো করবে, সেক্ষেত্রে আমরা কালার কোডটি দিয়ে দিলাম। এরপরে আমরা একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফের জন্য পি, এবং আমরা এখান থেকে ফন্ট ট্যাগটা কপি করে আনতে পারি। এবং আমরা প্যারাগ্রাফের জন্য কালার নির্ধারণ করলাম। এক্ষেত্রে আমরা এই কালারটা সিলেক্ট করলাম। যদি এটা আমরা প্যারাগ্রাফের ফন্টে দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফটি ওই কালারে দেখাবে। তা আমরা ডামি কন্টেন্ট আনার জন্য এই সাইটটিকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে আমরা ডামি কন্টেন্ট কিছু কপি করে আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোড এডিটরে একই লাইনে প্যারাগ্রাফটি এসেছে। তো এই সমস্যাটা আমরা দূর করার জন্য ভিউতে গিয়ে ওয়ার্ড র্যাপ দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এখন যদি আমরা সেভ করে দেখি, সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারে আমরা পেজটিকে দেখতে পাচ্ছি।
তো মোটামুটি এই হচ্ছে কালারের ব্যবহার। এবং আমরা এ ধরনের বিভিন্ন যে ইউআই কালার কোডের যে কম্বিনেশন আছে, আমরা এই কালার গুলো ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটকে অনেক সুন্দরভাবে সাজাতে পারি। তো কালারের আরো কিছু ওয়েবসাইট আছে, এবং কালার কালার স্কিম নামে একটা সাইট আছে। আচ্ছা, আমরা কুলার সাইটটাতে দেখি। অনলাইনে আমরা ওয়েবসাইটে কালার ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের টুলস পেতে পারি, এবং আমাদের কি কি ধরনের কালার একটা ওয়েবসাইটে ব্যবহার করলে সাইটটি সুন্দর লাগবে, এজন্য আমরা বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন বা বিভিন্ন ধরনের টুলস অনলাইনে আছে। সেই টুলস গুলো ব্যবহার করে আমরা আমাদের সাইটটিকে অনেক সুন্দর করে সাজাতে পারি। তো এখানে আমরা কালারের কিছু কম্বিনেশন দেখতে পাচ্ছি। অর্থাৎ এই কালার গুলো যদি আমরা বিভিন্ন এলিমেন্টে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের সাইটটি অনেক সুন্দর দেখাবে। অর্থাৎ একটা সাইটে আমরা যদি বাটন, কি রঙের বাটন ব্যবহার করব, কি রঙে আমরা টেক্সট ব্যবহার করব, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কি রং, কোন রংটা দিলে আমাদের ভালো লাগবে, এই বিষয়গুলো আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড। আমরা যদি সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি এবং আমাদের টেক্সট গুলো যদি কালো রঙের হয় এবং এর মধ্যে যদি আমরা লাল রঙের বাটন ব্যবহার করি, সেক্ষেত্রে বিষয়টি অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। ঠিক একইভাবে অন্যান্য যে কালার কম্বিনেশন গুলো আছে, এই কালার কম্বিনেশন গুলো ব্যবহার করতে পারি আমরা। এছাড়া শুধুমাত্র যে ওয়েব পেজে যে বিভিন্ন টেক্সটেই যে এই ব্যাপারটি কাজে লাগবে এমনটা না। আমরা যখন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লোগো, ব্যানার ব্যবহার করব, তখন এই ব্যানার গুলো তৈরি করতে আমরা যে ফটোশপে যখন কাজ করব, সেই ফটোশপে কাজ করার ক্ষেত্রেও আমরা এই কালার কম্বিনেশন গুলার আইডিয়া গুলো আমরা কাজে লাগাতে পারি। তো আমরা অনলাইনে বিভিন্ন ধরনের ইউআই কালার কোড, বিভিন্ন ধরনের অনলাইনে যে কালার কম্বাইন করার জন্য যে টুলস গুলো আছে, এই টুলস গুলো ব্যবহার করে আমরা ওয়েব পেজে সঠিকভাবে কালার ব্যবহার করব এবং সঠিকভাবে এবং প্রফেশনাল মানের আমরা ডিজাইন তৈরি করতে পারবো। তো এই ছিল কালার নিয়ে আমাদের আলোচনা। আহ, আশা করি সবাই কালার সম্পর্কে বুঝতে পেরেছেন এবং সঠিকভাবে কালার ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ওয়েব পেজ তৈরি করতে পারবেন। এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।